এমন সময় পাশের একটা ঝোপের মধ্যে সরসর শব্দ শুনে চমকে সেদিকে ফিরে দেখল কিছুই করবার প্রয়োজন নেই, বাঘিনী নিজেই আসছে। বাঘিনী আর ঘোরাচ্ছে না, স্বচ্ছন্দ সাবলীল ভঙ্গিতে তার দিকেই আসছে। ওয়েলকাম টু রেডিও জুজি। আমাদের এই চ্যানেল আজ আপনাদের জন্য পরিবেশন করছে প্রখ্যাত সাহিত্যিক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা এক অভূতপূর্ব শিকারের গল্প বাঘিনী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসে এক বিরাট নাম। বিখ্যাত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর স্রষ্টা হওয়ার পাশাপাশি তিনি লিখে গেছেন একের পর এক অসাধারণ নাটক ও গল্প। আমাদের আজকের গল্পের সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন করেছেন ডক্টর বেনেভোলেন্ট আর্টওয়ার্কস অফ সাহিল জিশান। গল্পে রূপদমনের চরিত্রে রয়েছেন মাসুম, গল্পে শিকারীর চরিত্রে ও গল্পের সূত্রধার আমি কবির। শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বাঘিনী। একটা বাঘিনী শিকার করেছিলাম। আমি শিকারী, অনেকগুলো বাঘ ভালুক মেরেছি, কিন্তু ওই বাঘিনীটাকে মারবার পর তার সম্বন্ধে যে গল্প শুনেছিলাম তা আমার মতো পুরনো শিকারীকেও অবাক করে দিয়েছিল। সাধারণ পাঠক হয়তো গল্পটা বিশ্বাস করবেন না, মনে করবেন আমি বাঘিনীকে নিয়ে একটু রঙ্গ পরিহাস করবার চেষ্টা করছি। কিন্তু আমি শুধু বলতে চাই, এই কাহিনীটি সে জাতীয় নয়। আমি কাহিনীটা অবিশ্বাস করতে পারিনি, এবং পাঠকগণের মধ্যে বাঘের চরিত্র সম্বন্ধে জ্ঞান রাখেন এমন প্রবীণ শিকারী যদি কেউ থাকেন, তিনিও হয়তো গল্পটাকে হেসে উড়িয়ে দিতে পারবেন না। ভারতবর্ষের উত্তর দিকে বঙ্গবিহারের সমতল ভূমি, যেখানে হিমালয়ের পাদমূলে গিয়ে মিশেছে, সেই পাহাড় জঙ্গল ভরা দুর্গম কঠিন ভূভাগ এখনো মানুষের আয়ত্তে আসেনি। এখনো সেখানে হরিণ, সম্বর, চমরি, নীলগাই প্রভৃতি জন্তু এবং তাদের ভক্ষক বাঘ, নেকড়ে, চিতা, হায়না স্বচ্ছন্দে বিচরণ করে বেড়ায়। পাহাড়ের খাঁজে খাঁজে যেসব উপত্যকা আছে, তাতে মানুষ জঙ্গল পরিষ্কার করে গ্রাম বানিয়ে বাস করছে বটে, কিন্তু তাও যেন নিতান্তই ভয়ে ভয়ে, সসংকোচে। শিকারের সন্ধানে একবার ওই দিকে গিয়ে পড়েছিলাম। জনবিরল সেই জঙ্গলের স্থানে স্থানে ছোট ছোট সরকারি চৌকি আছে। এরূপ একটি চৌকিতে উপস্থিত হয়ে শুনলাম নিকটবর্তী একটি গ্রামে এক বাঘিনী বড় উৎপাত করছে। গ্রামের দুইজন মাতব্বর চৌকিতে এসেছিল, তাদের মুখেই বাঘিনীর কাহিনী শুনলাম। মাতব্বর দুজন জাতিতে পাহাড়ি, বেঁটে খাঁটো। আমি শিকারী শুনেই তারা আমাকে ধরে বসল। তাদের গ্রামে কয়েক বছর ধরে একটা বাঘিনী দারুণ উৎপীড়ন করছে। কত যে স্ত্রী লোক আর গরুমোষ মেরেছে তার খবর নেই। মাঝে তার হিংস্র অভিযান কিছুকালের জন্য বন্ধ ছিল, আবার সম্প্রতি শুরু হয়েছে। ভয়ে গাঁয়ের মেয়েরা ঘরের বাইরে বেরোতে পারে না। বাঘিনীর বিশেষত্ব এই, সে পুরুষকে বড় একটা আক্রমণ করে না, কিন্তু সুযোগ পেলেই স্ত্রী লোক মারে। ফলে মেয়েদের জঙ্গলে কাঠ সংগ্রহ করা, খেতে কাজ করা প্রভৃতি বন্ধ হয়ে গেছে।
এই নিয়ে গ্রামের লোকেরা বারবার সরকারের নিকট আবেদন করেছে বটে, কিন্তু কোনো ফল হয়নি। সরকার 50 টাকার একটি পুরস্কার ঘোষণা করে নিশ্চিত হয়ে আছেন। এখন আমি যদি বাঘিনীটাকে মারি, তবে এই করাল বিভীষিকার হাত থেকে গ্রামটিকে উদ্ধার করা যায়, নচেত গ্রামে আর মানুষ থাকবে না। ঘাটিদার মহাশয়কে প্রশ্ন করায় তিনি অত্যন্ত উৎসাহের সঙ্গে অনুমতি দিলেন। বাঘিনীটার মৃত্যু যে এতদিন আমার মতো একজন জাঁদরেল শিকারীর জন্যই অপেক্ষা করেছিল, এবং সেই 50 টাকা পুরস্কার যে একমাত্র আমারই প্রাপ্য, এ বিষয়ে তিনি নিঃসংশয় দৃঢ় বিশ্বাস জানালেন। সুতরাং পরদিন অতি প্রত্যুষে মাতব্বর দুজনের সঙ্গে পথে হেঁটে যাত্রা শুরু করলাম। গ্রাম মাত্র 25 মাইল দূরে। শিকারীর পক্ষে 25 মাইল হাঁটা কিছুই নয়। তাই দ্বীপ্রহের মধ্যেই যে অকুস্থলে গিয়ে পৌঁছাবো তাতে সন্দেহ নেই। এমনকি ভাগ্য সুপ্রসন্ন হলে আজ রাত্রেই বাঘিনীকে মেরে কাল সন্ধ্যার মধ্যে ফিরে আসতে পারি। পথের বিস্তারিত বিবরণ আর দিব না। 2 দিন পরে ক্ষত বিক্ষত পা ও ভেঙে যাওয়া শরীর নিয়ে গ্রামে উপস্থিত হলাম। দূরত্ব 25 মাইলই বটে, ঘাটিদার মহাশয় মিথ্যা বলেননি। তবে কাক পক্ষীর পক্ষে গ্রামে আসা খুবই সহজ, কিন্তু দ্বিপদ মানুষকে যে আসতে হলে 3টি উঁচু উঁচু পাহাড়ের পিঠ টপকে, কখনো গাছের ডাল ধরে ঝুলতে ঝুলতে, কখনো বা ইঁদুরের গর্তের মতো সংকীর্ণ পথে হামাগুড়ি দিয়ে আসতে হয়, এ কথার উল্লেখ করতে ঘাটিদার মহাশয় ভুলেই গেছিলেন। গায়ের ব্যথা মরতে পুরো 1 দিন লেগে গেল। গ্রামবাসীরা কিন্তু খুবই আদর যত্ন করল। গ্রামের এক প্রান্তে একটি খড়ের ঘর পুরোপুরি আমাকে ছেড়ে দিল, এবং দই দুধ এত সরবরাহ করল যে তার দ্বারা একটা কন্যার বিবাহ সহজেই নিষ্পন্ন হয়। তাছাড়া এরা সজারুর মাংস হতে এমন উৎকৃষ্ট শিক কাবাব তৈরি করতে জানে যে তার স্বাদ আর ভোলা যায় না, এবং এদের চোলাই করা মহুয়ার আরকও অবহেলার বস্তু নয়। গ্রামের লোক সংখ্যা ছেলে বুড়ো মিলিয়ে প্রায় 100 হবে। সকলেই পাহাড়ি। তাছাড়া গৃহপালিত পশু গরু মোষ ছাগল আছে। গায়ের চারপাশে জঙ্গল কেটে চারণ ভূমি ও গমের ক্ষেত তৈরি হয়েছে। কাছে পিঠে অন্য গ্রাম নেই। সবচেয়ে নিকটবর্তী গ্রামটি 10 মাইল দূরে। এ দেশের 10 মাইল। পরদিন দ্বিপ্রহরের মিঠে কড়া রৌদ্রে খোলা জায়গায় বসে বন্দুকটিকে তৈলাক্ত করছিলাম ও গ্রামবাসীদের গল্প শুনছিলাম। তারা আমাকে ঘিরেই বসেছিল। কেবল একটি ছোকরা অদূরে গাছের ডাল ধরে নীরবে আমার মুখের পানে তাকিয়েছিল। পাহাড়িদের বয়স অনুমান করা সহজ নয়, তবু তার বয়স যে 25-26-এর বেশি নয় তা দেখেই বোঝা যায়। খর্বদেহ, মুখখানা ভাবলেশহীন, কিন্তু কেন জানি না তার নিষ্পলক চোখ দুটি অস্বস্তিকর একাগ্রতায় আমার মুখের উপর স্থির হয়েছিল। গ্রামবাসীদের কথাবার্তায় বাঘিনী সম্বন্ধে আরও কিছু খবর পাওয়া গেল। বাঘিনীটা অত্যন্ত নির্ভীক। দিনের বেলাতেও গ্রামের আশেপাশে ঘুরে বেড়ায়। পাহাড়তলির জলাশয়ের কাছে ওত পেতে থাকে। মেয়েদের জল আনতে যাওয়া বন্ধ হয়েছে। পুরুষেরা দলবদ্ধ হয়ে লাঠি কাটারি নিয়ে জল ভরতে যায়। আর একটা আশ্চর্য কথা শুনলাম। বাঘিনী এই গ্রামটিকেই বিশেষভাবে নিজের লক্ষ্যবস্তু করে বেছে নিয়েছে।
অন্য কোনো গ্রামের প্রতি তার কোনো আক্রোশ নেই। আমার মনে কেমন একটা খটকা লাগলো। বাঘের চরিত্রে এরূপ পক্ষপাত দেখা যায় না। প্রথমত, মানুষ বাঘের স্বাভাবিক খাদ্য নয়। নেহাত দায়ে পড়ে তারা নরভুক হয়ে ওঠে। শিকারীরা জানেন, কোনো কারণে বাঘের দাঁত ভেঙে গেলে কিংবা পায়ে স্থায়ী জখম হলে তাদের গতিবেগ হ্রাস পায়। তখন তারা নিজেদের ন্যায্য শিকার ধরতে পারে না ও বাধ্য হয়ে নরভুক হয়ে পড়ে। কিন্তু সবল সুস্থ বাঘ কখনো মানুষ খায় না। এই বাঘিনীটা যদি শারীরিক কোনো অসামর্থ্যের জন্য নরভুক হয়ে থাকে, তবে সে কেবল স্ত্রীলোক ধরে খাবে কেন? তাছাড়া 20 মাইল পরিধির মধ্যে আরও 5খানা গ্রাম আছে। সেগুলি ছেড়ে একান্তভাবে এই গ্রামের উপরেই তার নজর কেন? গ্রামের অনেকেই বাঘিনীকে স্বচক্ষে দেখেছে, কিন্তু কেউই তাকে খোঁড়াতে দেখেনি। বাঘিনী দিব্যি হৃষ্টপুষ্ট ও স্বাস্থ্যবতী। সে কখনো মদগর্বে হেলে দুলে হেঁটে যায়, কখনো বা বিদ্যুতের মতো নিমিষে এক ঝোপ হতে অন্য ঝোপে অদৃশ্য হয়ে যায়। সুতরাং সে যে বার্ধক্যে অথর্ব হয়ে পড়েনি, এটা নিঃসংশয়ে বলা যায়। প্রশ্ন করলাম, আচ্ছা, এটা যে বাঘিনী, বাঘ নয়, তা তোমরা কি করে বুঝলে? এর সদুত্তর কেউ দিতে পারল না। কিন্তু কয়েকজন তরুণ বয়স্ক ঘাড় ফিরিয়ে বৃক্ষতলে দাঁড়িয়ে থাকা সেই ছোকরার পানে চেয়ে হাসল। আমিও তার দিকে তাকালাম, কিন্তু তার মুখের কোনো ভাবান্তর নেই। সে তেমনি একাগ্র নির্নিমেষ চোখে আমার পানে তাকিয়ে আছে। সমবয়স্কদের হাসির ইঙ্গিত তার কানে পৌঁছালো কিনা সন্দেহ। বিকেলবেলা গ্রামবাসীরা একে একে যে যার কাজে চলে গেল। কেবল ছোকরাটি গাছের তলায় আগের মতোই দাঁড়িয়ে রইল। স্থান একেবারে শূন্য হয়ে গেলে সে ধীরে ধীরে আমার পাশে এসে দাঁড়ালো। একটু চুপ করে থেকে কুণ্ঠিত কণ্ঠে বলল, সাহেব, একটি কথা বলবো। বাঘিনীকে মেরে ফেলার কোনো প্রয়োজন আছে কি? ওকে কোনো উপায়ে কি তাড়িয়ে দেওয়া যায় না? আমি বিস্মিতভাবে বললাম, তাড়িয়ে দিলে তো আবার আসবে। আমি তো চিরকাল এখানে থেকে বাঘ তাড়াতে পারবো না। সে আর কিছু বলল না। খানিকক্ষণ অপ্রতিভভাবে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে চলে গেল। ছোকরাটি যাওয়ার পর আমিও বেরিয়ে পড়লাম বাঘিনীর সন্ধানে। গ্রাম হতে আধ মাইল দূরে নিম্নভূমিতে গ্রামের জলাশয়। প্রথমে সেটিকে তদারক করতে গেলাম। দেখলাম জলের ধারে বড় বড় থাবার দাগ রয়েছে। বাঘিনী এখানেই জল খেতে আসে, সুতরাং তার খোঁজে ঘুরে বেড়াবার প্রয়োজন নেই। এখানেই তাকে পাওয়া যাবে। জলাশয়টি বেশি বড় নয়। দুপাশের পাহাড় ঝরা জল এখানে সঞ্চিত হয়ে একটি কুণ্ড রচনা করেছে। জলাশয়ের একদিকের পাহাড়টা প্রায় খাড়া হয়ে ঊর্ধ্বে উঠেছে। আমার ভারী সুবিধা হলো, মাচান বাঁধবার প্রয়োজন হলো না। সন্ধ্যার পর ওই পাহাড়ের গায়ের সমতল হতে 25 হাত উঁচুতে একটা কুলুঙ্গির মতো স্থানে উঠে পাহারা আরম্ভ করলাম। এখানে বাঘিনী কোনো ক্রমেই আমার নাগাল পাবে না, অথচ সে জল খেতে আসলে আমি তাকে সম্মুখেই দেখতে পাব। আকাশে প্রায় পূর্ণাকৃতি চাঁদ ছিল।
সুতরাং শেষ রাত্রি পর্যন্ত আলো পাওয়া যাবে। শেষ রাত্রি পর্যন্ত অপেক্ষা করতে হলো না। রাত্রি 10টার মধ্যেই বাঘিনী আসলো। আমি জীবনে 8টা বাঘ মেরেছি, কিন্তু এখনো অতর্কিতে বাঘের সামনে এলে বুকের একটা স্পন্দন বাদ পড়ে যায়। দেখলাম জলাশয়ের ওপারে কাঁটার ঝাড় নড়ে উঠল। তারপরই বাঘিনী বের হয়ে আসলো। তার হলুদ বর্ণ মসৃণ অঙ্গে চাঁদের আলো পিছলে পড়ছে। গতির কি অপূর্ব নির্ভীক সাবলীলতা! সুস্থ সবল বনের বাঘের মতো এমন উগ্র ভয়ানক লাবণ্য আর কোনো জন্তুর নাই। বাঘিনী ডায়ে বায়ে ভ্রুক্ষেপ না করে শটান জলাশয়ের কিনারায় এসে চক করে জলপান করতে লাগলো। চাঁদ মধ্য গগনে উঠেছে। দেখতে কোনো অসুবিধে নেই, প্রায় দিনের মতোই আলো। আমি নিঃশব্দে বন্দুক তুলে নিলাম। ওটা ভরাই ছিল। লক্ষ্য স্থির করে সন্তর্পণে সেফটি ক্যাচ টিপলাম। খুট করে শব্দ হলো। অমনি বাঘিনী মুখ তুলে চাইল। আমিও সঙ্গে সঙ্গে ঘোড়া টিপলাম। করা! বাঘিনী তীব্র একটা চিৎকার করে শূন্যে লাফিয়ে উঠল। তারপর মাটিতে পড়ে ছটপট করতে লাগলো। মিনিট খানেক পরে তার ছটফটানি শান্ত হলো। আমি আরো 10 মিনিট বন্দুক বাগিয়ে কুলুঙ্গিতে বসে রইলাম, কিন্তু বাঘিনী আর নড়ল না। তখন ধীরে ধীরে নেমে এসে গ্রামে ফিরলাম। গ্রামের লোকেরা কান পেতেছিল। নিস্তব্ধ নৈশ বাতাসে বন্দুকের আওয়াজও শুনেছিল, কিন্তু ফলাফল সম্বন্ধে পাকা খবর না পাওয়া পর্যন্ত গ্রামের বাইরে বের হওয়ার সাহস করছিল না। এখন খবর পেয়ে তারা মহানন্দে নৃত্য শুরু করে দিল। একদল যুবক তৎক্ষণাৎ বাঘিনীর মৃতদেহটা আনতে ছুটল। গ্রামের মেয়েরা, যারা এতকাল নিজ নিজ ঘরের চৌকাঠ পার হতে সাহস করত না, তারা দলে দলে বেরিয়ে এসে কোলাহল করতে লাগলো। যুবকেরা বাঘিনীর মৃতদেহটা বাঁশে ঝুলিয়ে যখন নিয়ে আসলো, তখন আমার কুটিরের সামনে প্রকাণ্ড ধুনি জ্বলছে। গ্রামের লোকেরা পর্বত প্রমাণ কাঠ জড়ো করে তাতে আগুন দিয়েছে। বাঘিনীর দেহ আগুনের পাশে শুইয়ে দিতেই সকলে সেটাকে ঘিরে ধরল। জীবন্ত অবস্থায় যে জন্তুটা গ্রামের ত্রাসস্বরূপ হয়ে উঠেছিল, তার মৃতদেহটাকে কেউই সম্ভ্রম দেখালো না। অতঃপর প্রায় সারা রাত্রি ধরে উৎসব চলল। কয়েকটা আস্ত ছাগলের দেহ আগুনের মধ্যে ফেলে দিয়ে শুল্য মাংস তৈয়ার হতে লাগলো। গ্রামবাসীদের অপর্যাপ্ত কৃতজ্ঞতা, শুল্য মাংস এবং মহুয়া রস সেবন করে আমি আগুনের পাশেই কম্বল বিছিয়ে শুয়ে পড়েছিলাম। উৎসবকারীদের ঢোল খঞ্জনি প্রভৃতির শব্দের মধ্যেও ক্রমশ একটু তন্দ্রা বেশ হয়েছিল। সত্য কথা বলতে কি, আগুনের আতপ্ত প্রসাদে, সার্থকতার নিশ্চিত তৃপ্তিতে এবং উদরস্থ খাদ্য পানীয়ের অলক্ষিত প্রভাবেই বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একসময় চটকা ভেঙে দেখি উৎসবকারীরা কখন চলে গেছে। ধুনির আগুন জ্বলে জ্বলে প্রকাণ্ড অঙ্গার গোলকে পরিণত হয়েছে। হাত ঘড়িতে দেখলাম রাত্রি 3টা। আগুন সত্ত্বেও শেষ রাত্রির ঠান্ডায় একটু গা শীত শীত করছিল। ঘরের ভিতর গিয়ে শুব কিনা মনে মনে একটু গবেষণা করছি,
চোখ পড়ল মৃত বাঘিনীটার উপর। দেখি একটা মানুষ বাঘিনীর মুন্ডু কোলে নিয়ে বসে আছে এবং অত্যন্ত স্নেহ ভরে তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। ভালো করে চক্ষুর জড়তা দূর করে দেখলাম এ তো সেই ছোকরা, কিন্তু তার মুখ আর ভাবহীন নয়, চোখ দিয়ে নিঃশব্দ অশ্রুর ধারা গড়িয়ে পড়ছে। প্রিয়জন বিয়োগের নিঃসংশয় বেদনা তার মুখে অঙ্কিত হয়েছে। এই দৃশ্যকে একটা স্বপ্ন বলেই মনে করতাম, যদি না ছোকরার সঙ্গে দুপুরে আলাপের কথা আমার স্মরণ থাকত। আমি গা ঝাড়া দিয়ে উঠে বসলাম। এর পেছনে একটা গল্প আছে, সন্দেহ নেই। আমি জেগেছি দেখে সে বাঘিনীর মাথা নামিয়ে রেখে আমার কাছে এসে বসল। নিজের অচিহ্নিত শোক লুকাবার বিন্দু মাত্র চেষ্টা না করে সে ভগ্ন স্বরে বলল, ওর সঙ্গে আমার বড় ভালোবাসা ছিল। বললাম, তবে গল্পটা গোড়া থেকে বলো। অতঃপর সে যে কাহিনী বলেছিল তা বাংলা ভাষায় ভাষান্তরিত করে বলছি। তার নাম রূপদমন। 5 বছর আগে যখন রূপদমনের বয়স 20-21 ছিল, তখন সে কাটারি নিয়ে বনে কাঠ কাটতে যেত। ওই বয়সের ছেলেরা বনে গিয়ে সরু সরু ডালগুলো কেটে মাটিতে ফেলে আসবে। পরে সেই ডালগুলো শুকালে গ্রামের মেয়েরা গিয়ে তা তুলে আনবে। এই তাদের কাষ্ঠ আহরণের নীতি। ছেলেরা দল বেঁধে দুপুরবেলা কাঠ কাটতে যেত। তারপর এ গাছ ও গাছ করতে করতে চারিদিকে ছড়িয়ে পড়ত। কখনো বা কাঠ কাটা শেষ হলে তারা একত্র হয়ে বনের মধ্যে লুকোচুরি খেলত। তারপর সকলে মিলে ঘরে ফিরে আসত। একটা মানুষ খেকো বাঘ সম্প্রতি গ্রামে উৎপাত করছে এ তারা জানত, কিন্তু ও বয়সের ছেলেরা ডান পিটে হয়। বাঘের ভয় তাদের ছিল না। শিশুকাল হতেই বনে তারা বাঘ দেখেছে। বাঘ কখনো তাদের কোনো অনিষ্ট করেনি। বাঘ দেখলেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে বাঘ আর কিচ্ছু বলে না। ধীরে ধীরে আপন গন্তব্যস্থানে চলে যায়। এই তাদের শিক্ষা। একদিন লুকোচুরি খেলতে খেলতে রূপদমন একটি ভারী সুন্দর লুকাবার জায়গা আবিষ্কার করল। কতগুলো বড় বড় পাথরের চাই এক জায়গায় ঘাড়ে মুন্ডে হয়ে পড়ে আছে। তাদের ফাঁকে ফাঁকে গুড়ি মেরে ভেতরে ঢোকা যায়। ভেতরে ছোট একটি কুঠরির মতো জায়গা। উপর দিকে কয়েকটা ফাঁক ফোকর আছে, কিন্তু তাদের চারপাশে এত কাঁটার ঝাড় ঘন হয়ে জন্মেছে যে আকাশ দেখা যায় না। এইখানে সবুজ আলোয় ভরা নিভৃত আশ্রয়টিতে রূপদমন লুকিয়েছিল। সেদিন তার খেলার সাথীরা কেউই তাকে খুঁজে পেল না। অনেকক্ষণ একা বসে রূপদমন শেষে ঘুমিয়ে পড়ল। তার সঙ্গীরা তাকে খুঁজে না পেয়ে কখন চলে গেছে সে জানতেই পারেনি। যখন তার ঘুম ভাঙল তখন সন্ধ্যা হয়। ঘুম ভাঙল মুখের ওপর ঝাঁঝালো একটা নিঃশ্বাসের স্পর্শে, এবং সেই সঙ্গে কানের কাছে মৃদু গম্ভীর গুরু গুরু শব্দে। রূপদমন একটা পাথরে হেলান দিয়ে ঘুমিয়েছিল। চোখ মেলে দেখল চোখের সামনেই প্রকাণ্ড বাঘের মাথা। পোকার মতো সে চেয়ে রইল। বাঘিনী ঠিক তার পাশে এসে বসেছে
এবং হিংস্র প্রখর দৃষ্টিতে তাকে নিরীক্ষণ করছে। তার গলা দিয়ে একটা অবরুদ্ধ আওয়াজ বার হচ্ছে। বাঘের এতটা ঘনিষ্ঠ সান্নিধ্য রূপদমন আর কখনো লাভ করেনি। সে অসাড় হয়ে পড়ে রইল। তার শরীরের স্নায়ুপেশি এমন পরিপূর্ণভাবে শিথিল হয়ে গেল যে মনে হলো সে আর কোনো কালেই হাত পা নাড়তে পারবে না। তার পেটের ভেতরটা কেবল ক্ষীণভাবে ধুক ধুক করতে লাগলো। তারপর ক্রমে ক্রমে তার শরীরের সার ফিরে আসলো। নিজের অজ্ঞাতসারেই সে বোধহয় একটু নড়েছিল। বিদ্যুৎ বেগে বাঘিনী থাবা তুলল। সেই থাবার এক থাবড়া খেলে রূপদমনের মাথাটি বোধ করি পচা হাঁসের ডিমের মতো দ্রব হয়ে যেত। কিন্তু থাবা শূন্যে উদ্যত হয়ে রইল, উড়ল না। রূপদমনও সম্মোহিতের মতো থাবার পানে তাকিয়ে রইল। থাবার কবজির কাছে পুঁজ রক্ত মাখানো রয়েছে। রূপদমন লক্ষ্য করল ক্ষতস্থানের পুঁজ রক্তের ভেতর কয়েকটা বড় বড় শলার মতো কাঁটা এফোর ওফোর বিঁধিয়ে আছে। দেখতে দেখতে রূপদমনের ভয় কেটে গেল। সে বুঝতে পারল কেন বাঘিনী থাবা মেরে তার মাথাটি চূর্ণ করে দেয়নি। নিজের বেদনার ভয় তাকে নিরস্ত করেছে। কারো গায়ে কাঁটা বিঁধে থাকলে তা টেনে বের করবার প্রবৃত্তি মানুষের স্বাভাবিক। রূপদমন আস্তে আস্তে বাঘিনীর থাবার দিকে হাত বাড়ালো। বাঘিনী তাকে তীক্ষ্ণভাবে নিরীক্ষণ করছিল। এবার তার নড়াচড়ায় বিশেষ আপত্তি করল না। কেবল তার গলার গুরু গুরু শব্দ একটু গাঢ় হলো এবং মুখখানা ব্যাধিত হয়ে ভয়ঙ্কর দাঁতগুলোকে প্রকট করে দিল। কিন্তু ক্ষতস্থানে হাত পড়তেই বাঘিনীর কণ্ঠ হতে এমন একটি রুদ্র গর্জন বের হলো, মনে হলো বাঘিনী এখনই রূপদমনকে শতখণ্ডে ছিঁড়ে ফেলবে। কিন্তু আশ্চর্য, বাঘিনী তাকে ছিঁড়ে ফেলল না। যে থাবাটা চকিতের জন্য সরিয়ে নিয়েছিল তা আবার পূর্ববৎ তুলে ধরল। বাঘিনী মনে মনে কি বুঝেছিল বাঘিনী জানে, কিন্তু আমি এই প্রহ্লাদ মার্কা ছেলেটার দুর্জয় সাহস ও পরমায়ুর কথা শুনে স্তম্ভিত হয়ে রইলাম। বাঘিনীর গাঁক শব্দে রূপদমন হাত টেনে নিয়েছিল। কিছুক্ষণ পরে আবার সন্তর্পণে হাত বাড়ালো। প্রথম কাঁটা বার হওয়ার যন্ত্রণায় বাঘিনী সংযম হারিয়ে রূপদমনকে মুখের এক ঝাপটাই কামড়াতে গেল, কিন্তু শেষ পর্যন্ত কামড়ের বদলে তার গাল চেটে দিল। ককরে উখার মতো জিভের ঘর্ষণে রূপদমনের গাল জ্বালা করে উঠল, কিন্তু পাহাড়ি বালক শব্দটা করল না। অতঃপর বাঘিনী যেন নিজের সহজাত প্রবৃত্তিকে দমন করে রাখবার জন্যই রূপদমনের সর্বাঙ্গ চাটতে লাগল। এই অবসরে রূপদমনও কাঁটাগুলি একের পর এক বের করল। কাঁটাগুলি সাধারণ উদ্ভিদ কাঁটা নয়, সজারুর কাঁটা। বাঘিনী বোধ হয় কোনো সময় থাবা মেরে সজারু বধ করতে গেছিল। এই সেই কৃতকর্মের ফল। কাঁটাগুলি সব বেরিয়ে গেলে বাঘিনী খোঁড়াতে খোঁড়াতে একটু সরে গিয়ে গলার মধ্যে গড়গড় শব্দ করতে করতে ক্ষতস্থান চাটতে লাগলো। এদিকে সন্ধ্যা হয়ে গেছিল। ওটরের আর বড় কিছু দেখা যাচ্ছিল না।
কেবল বাঘিনীর চোখ দুটো জ্বলতে আরম্ভ করেছিল। রূপদমন আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে কোটর হতে বাইরে দিকে চলল। বাঘিনী চোখ ঘুরিয়ে দেখল, কিন্তু বাধা দিল না। বাইরে এসে রূপদমন এক দৌড়ে গ্রামের দিকে রওনা হলো। ছুটতে ছুটতে একসময় পিছনে ফিরে দেখল বাঘিনী কোটরের মুখের কাছে এসে দাঁড়িয়েছে এবং গলা উঁচু করে তার পানে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে সে আবার খোঁড়াতে খোঁড়াতে রন্ধ্রের মধ্যে প্রবেশ করল। রূপদমন বুঝল ওই কোটরটাই বাঘিনীর বাসস্থান। লুকোচুরি খেলতে গিয়ে সে বাঘের ঘরে ঢুকেছিল। সেই রাত্রে রূপদমনের তারস দিয়ে জ্বর আসলো। জ্বর ৩-৪ দিন রইল। দিন 10 পরে রূপদমন আবার কাঠ কাটতে গেল। সঙ্গী সাথীদের বাঘিনীর কথা বলেছিল। কেউ বিশ্বাস করেছিল, কেউ করেনি। কিন্তু বনের ওদিকটাতে না যাওয়াই ভালো, এ বিষয়ে সকলেই একমত হলো। রূপদমনও প্রথম দিন অন্য সকলের সঙ্গেই রইল, ওদিকে গেল না। দ্বিতীয় দিন বনের ওই দিকটা তাকে টানতে লাগলো। সে সঙ্গীদের এড়িয়ে ওই দিকে চলল। আগুন নিয়ে খেলা করবার প্রবৃত্তি মানুষের চিরন্তন। যে বিপদের সঙ্গে উত্তেজনা জড়িয়ে আছে তার লোভ সে ছাড়তে পারে না। গন্তব্যস্থানের কাছাকাছি পৌঁছে কিন্তু তার গতি আপনিই হ্রাস পেল। পা আর চলে না। তার অবস্থা অনেকটা নবীন অভিসারিকার মতো। আর অগ্রসর হবে না ফিরে যাবে তাই মনে মনে তোলপাড় করছে। এমন সময় পাশের একটা ঝোপের মধ্যে সরসর শব্দ শুনে চমকে সেদিকে ফিরে দেখল কিছুই করবার প্রয়োজন নেই, বাঘিনী নিজেই আসছে। বাঘিনী আর ঘোরাচ্ছে না, স্বচ্ছন্দ সাবলীল ভঙ্গিতে তার দিকেই আসছে। রূপদমন কাঠের পুতুলের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। বাঘিনী ঠিক তার সম্মুখে এসে লম্বা হয়ে বসল। 4 চক্ষুর নিষ্পলক বিনিময় অনেকক্ষণ ধরে চলল। বাঘিনীর লেজের ডগাটি একটু একটু নড়ছে, গলার মধ্যে গুরু গুরু আওয়াজ হচ্ছে। বাঘিনী এখনো রূপদমন সম্বন্ধে সম্পূর্ণ নিঃসংশয় হতে পারেনি। রূপদমন আর পারল না, হঠাৎ কেঁদে ফেলে থপ করে বসে পড়ল। বাঘিনী জিভ বার করে সাদরে তার নাক চেটে নিল। তারপর থাবাটি চিৎ করে তার কোলের উপর রাখল। রূপদমন দেখল থাবার ঘা শুকিয়ে গেছে, কবজির চামড়ার ওপর কয়েকটা দাগ আছে মাত্র। এভাবেই বাঘিনীর সঙ্গে রূপদমনের বন্ধুত্ব স্থাপিত হলো। একে বন্ধুত্ব বলবো কিংবা অন্য কিছু বলবো বুঝতে পারছি না। যা হোক, রূপদমনের মুখের কথাই খানিকটা তুলে দিচ্ছি। সাহেব, মানুষে মানুষে ভালোবাসা হয়, কিন্তু বাঘের মতো এমন ভালোবাসতে কেউ পারে না। কুকুরের সঙ্গে মানুষের ভালোবাসা হয়, সে অন্য রকম। সেখানে মানুষ প্রভু, কুকুর তার অধীন। এখানে কিন্তু তা নয়, মানুষ আর বাঘ সমান সমান।
কেউ কারোর চেয়ে খাটো নয়। 3টি বছর আমি বাঘিনীর সঙ্গে কাটিয়েছি। আমি জানি এই 3 বছরের মধ্যে এমন খুব অল্প দিনই গিয়েছে যেদিন আমাদের দেখা হয়নি। আপনি শিকারী, অনেক বাঘ মেরেছেন, কিন্তু বাঘের সত্যি পরিচয় আপনি জানেন না। অমন স্নেহশীল উচ্চমনা জন্তু আর নেই। পৃথিবীতে যদি ভদ্রলোক থাকে তো সে বাঘ। আমরা দুজনে দুজনকে কি করে এত ভালোবেসে ফেলেছিলাম তা জানি না। একদিন দেখা না হলে আমাদের মন মানত না। আমার সঙ্গে ভাব হওয়ার পর থেকে সে গ্রামের মানুষ গরু ভেড়ার ওপর উৎপাত করা ছেড়েই দিয়েছিল। গ্রামের দিকেই আর যেত না। বনের সম্বর, পাহাড়ি ছাগল মেরে খেত। কিন্তু কোনো কারণে যদি আমি একদিন বনে না যেতে পারতাম, তাহলে রাত্রে বাঘিনী গ্রামে আসতো, গ্রামের চারিদিকে ঘুরে বেড়াতো আর ডাকতো। আমি ঠিক বুঝতে পারতাম আমাকেই ডাকছে। এবার কয়েকদিনের জন্য অসুখে পড়েছিলাম। সে রোজ রাত্রে এসে আমাকে ডাকতো। গায়ের লোকেরা আগুন জ্বেলে ঢাকঢোল বাজিয়েও তাকে তাড়াতে পারত না। অসুখের পর প্রথম যেদিন বনে গেলাম, সে তার কি আনন্দ! আমার গা চেটে চেটে গায়ে ছাল তুলে দিলে। আপনারা মনে করেন বাঘ হাসতে জানে না, সেটা আপনাদের ভুল। বাঘ হাসতে জানে, শুধু হাসতেই জানে না, ঠাট্টা করতে জানে। ঠাট্টা করলে বোঝে। জানেন, আমার সঙ্গে ওর একটা ঠাট্টা ছিল, আমাকে ভয় দেখানো। হঠাৎ গর্জন ছেড়ে প্রচণ্ড হা করে আমার ঘাড়ে লাফিয়ে পড়ত। কিন্তু আশ্চর্য, ওর একটা নখের আঁচড়ও কখনো আমার গায়ে লাগেনি। প্রথম প্রথম আমার ভয় করত। তখন বাঘিনী আমাকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে বসত আর মিটমিট করে আমার পানে চাইতো আর হাসত। দুপুরবেলা আমি বাঘিনীর গুহায় যেতাম। যেদিন সে থাকতো সেদিন দুজনে মিলে খেলা করতাম। কি খেলা! কত রকমের খেলা! লাফালাফি, হুড়োহুড়ি, লুকোচুরি। আপনি জানলে অবাক হবেন। জানেন, বাঘেরা লুকোচুরি খেলতে জানে। যেদিন সে থাকতো না সেদিন আমি গুহায় শুয়ে ঘুমোতাম। বাঘিনী এসে ঠিক আমার পাশেই শুতো, আমার বুকের ওপর থাবা তুলে দিয়ে ঘুমোতো। এমনিভাবে কত যে আমরা ঘুমিয়েছি তার ঠিক নেই। একদিন আমি ওর জন্য একদলা ক্ষীর মণ্ড নিয়ে গিয়েছিলাম। খেয়ে ভারী খুশি। তার পরের দিনই আমার জন্য এক প্রকাণ্ড পাহাড়ি ছাগল মেরে এনে হাজির। আমি প্রথমটা বুঝতে পারিনি যে ওটা আমার জন্যই এনেছে, কিন্তু সে কিছুতেই ছাড়লো না। কাঁধে তুলে ছাগলটা গায়ে নিয়ে গেলাম। গা শুদ্ধ লোক ভোজ খেল। এইভাবে 3 বছর কেটেছিল। আরো কত বছর কাটতো বলা যায় না, যদি না আর একটা ঘটনা ঘটিয়ে বাঘিনীর চরিত্রের অন্য একটা দিক প্রকট হয়ে যেত। রূপদমনের বয়স যখন 19 বছর, তখন তার বিবাহের সম্বন্ধ হলো। বিবাহ হবে 10 মাইল দূরের একটি গ্রামে। বিয়ের দিনে বরবেশ পরে কাঁসি বাঁশি ও ঢোল বাজিয়ে গুটি 10-12 বরযাত্রী সহযোগে রূপদমন বিয়ে করতে গেল।
মেয়ের গ্রাম 10 মাইল দূরে হলে কি হয়, যেতে আসতে 3 দিন লাগে। এটাই বিয়ে করতে যেতে হয়। যানবাহনের ব্যবস্থা যে নেই তা বলাই বাহুল্য। এইখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। যে কদিন রূপদমন বিয়ে উপলক্ষে গ্রামের বাইরে ছিল, সে কয়দিন রাত্রে বাঘিনী গ্রামে খোঁজ নিতে আসেনি বা ডাকাডাকিও করেনি। এতে অনুমান করা যায় রূপদমনের যাত্রাকালেই বাঘিনী জানতে পেরেছিল যে সে বাইরে যাচ্ছে। হয়তো বনের মধ্যে তাকে বাজনা বাজিয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে যেতে দেখেছিল এবং অলক্ষিতে যাত্রী দলের পিছু নিয়েছিল। চতুর্থ দিন অপরাহ্নে রূপদমন নববধূ নিয়ে বাড়ি ফিরল। গ্রামে পৌঁছাতে আর পোয়াটাক রাস্তা আছে। বাদ্যকরেরা মৃদু মৃদু বাজনা বাজাতে আরম্ভ করেছে। এমন সময় বিকট গর্জন ছেড়ে বাঘিনী কোথা থেকে ছুটে এসে বরযাত্রী দলের 10 গজ সামনে থাবা পেতে বসল। রূপদমন দেখল বাঘিনীর হলুদ বর্ণ দেহখানা আগুনের হস্কার মতো জ্বলছে। তার সর্বাঙ্গ দিয়ে যেন বিদ্যুতের শিখা বাড়ছে। বাঘিনীর এমন ভয়ঙ্কর চেহারা সে আগে কখনো দেখেনি। তার পাড়ার মতো উজ্জ্বল চোখ দুটি একবার রূপদমন ও একবার তার বধূর উপর তড়িৎ বেগে যাতায়াত করছে। সে আরেকবার গর্জন ছাড়ল। মনে হলো ক্রোধে হিংসায় সে এখনই ফেটে পড়বে। তার আকস্মিক আবির্ভাবে সকলে মূর্তির মতো দাঁড়িয়ে পড়েছিল। বাদ্যকরেরাও নীরব হয়েছিল, কিন্তু কেউ ভয় পেয়ে এদিক ওদিক পালাবার চেষ্টা করেনি। এ সময় দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকাই যে সর্বাপেক্ষা নিরাপদ তা তারা জানত। রূপদমন সামনেই ছিল। তার একবার ইচ্ছা হলো দল ছেড়ে বাঘিনীর কাছে গিয়ে দাঁড়ায়, কিন্তু বাঘিনীর মূর্তি দেখে তার ভয় হলো। সে বুঝল আজ বাঘিনী তাকে হাতের কাছে পেলে মেরেই ফেলবে। তার সমস্ত ভালোবাসা মারাত্মক হিংসায় পরিণত হয়েছে। রূপদমন পা বাড়াতে সাহস করল না। পা না বাড়াবার আরেকটা কারণ ছিল, নববধূ ভয় পেয়ে তাকে সবলে জড়িয়ে ধরেছিল। বাঘিনী সেদিন বোধহয় তাদের ছাড়ত না। দলের মধ্যে হতেই ঘাড় ধরে টেনে নিয়ে যেত। কিন্তু এমন সময় বাধা পড়ল। গায়ের লোকজন বাজনার আওয়াজ শুনতে পেয়েছিল। তারা দল বেঁধে হল্লা করতে করতে বর বধূকে এগিয়ে নিতে এসছিল। বাঘিনী পেছন দিকে মানুষের কলরব শুনতে পেয়ে ঘাড় ফিরিয়ে দেখল। সুযোগ বুঝে বরযাত্রী দলের বাদ্যকরেরাও সজোরে বাজনা বাজাতে আরম্ভ করে দিল। বাঘিনী আর পারল না। ব্যর্থ আক্রোশে দুবার লেজ আছড়ে গর্জাতে গর্জাতে পাশের জঙ্গলে গিয়ে ঢুকল। যাবার আগে নব দম্পতির প্রতি যে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে গেল তার সরল অর্থ বুঝতে রূপদমনের কষ্ট হল না। পরদিন বাঘিনী বনে কাঠ আনতে যাওয়া একটি স্ত্রী লোককে মারল। দ্বিতীয় দিন আরেকটি। এইভাবে আরম্ভ হয়ে
বাঘিনীর প্রতিহিংসা যেন গ্রামের সমস্ত নারী জাতির উপরেই সংক্রামিত হলো। মেয়েদের ঘরের বাইরে হওয়া বন্ধ হলো। এইভাবে 1.5 বছর কেটেছে। রূপদমনের স্ত্রীকে মারবার চেষ্টাতেই হয়তো বাঘিনী সম্মুখে যে স্ত্রীলোককে পেয়েছে তাকেই বধ করেছে, কিন্তু তার ঈর্ষা তাতেও তৃপ্ত হয়নি। রূপদমনের বিশ্বাস, বাঘিনী যদি বেঁচে থাকত তাহলে শেষ পর্যন্ত তার স্ত্রীকে না মেরে ছাড়ত না। এই পর্যন্ত ছিল রূপদমন ও বাঘিনীর কাহিনী। পরদিন দ্বিপ্রহরে ফিরে চলেছি। প্রথম পাহাড়ের ডগায় উঠে পেছনে ফিরে তাকালাম। নিম্নে উপত্যকার প্রান্তস্থিত ক্ষুদ্র গ্রামটি যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে নিশ্চিন্ত আলস্যে রৌদ্র উপভোগ করছে। আর তার ভয় নেই। এখন থেকে গ্রামের মেয়েরা নির্ভয়ে বনে কাঠ কুড়াতে যাবে, জলাশয়ে জল আনতে যাবে। গ্রামের সহজ বৈচিত্র্যহীন জীবনযাত্রা আবার আরম্ভ হবে। রূপদমনের বধূ বোধহয় স্বামীর মুখের পানে চেয়ে প্রথম মন খুলে হাসবে। কিন্তু রূপদমনের মনের কাঁটা দূর হবে কি? এই গ্রামে নর সমাজ হতে একান্ত বিজনে, জঙ্গল ও পাহাড়ের আদিম বাতাবরণের মধ্যে এক স্বভাব হিংস্র পশুর সহিত একজন মানুষের প্রণয়ের সম্বন্ধ স্থাপিত হয়েছিল। সার্কাসের মাদক বিমূর জন্তুর সহিত কৌশলী মানুষের লোক দেখানো হৃদ্যতা নয়, সত্যকার অকৃত্রিম ভালোবাসা। এবং অকৃত্রিম বলেই বোধহয় শেষে এমন ভয়ানক রূপ ধারণ করেছিল। অনেকে এই কাহিনী বিশ্বাস করবেন না, মানি বিশ্বাস করা কঠিন, কিন্তু এতই কি অসম্ভব? নিজের কথা বলতে পারি, আমি রূপদমনের গল্প অবিশ্বাস করতে পারিনি। এতক্ষণ আপনারা শুনলেন শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বাঘিনী। গল্পটি ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করবেন ও শেয়ার করবেন আপনার গল্পপ্রেমী বন্ধুদের সঙ্গে। আপনাদের মতামত নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ও এমন আরও সুন্দর গল্প শোনার জন্যে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল। আবার আসবো নতুন গল্প নিয়ে।